তো আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, ফুয়েল সেল। তো ফুয়েল সেল আসলে আমরা ইউজ করি ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য। তো এটা আসলে আমাদের আরেকটা একটা আমাদের যে কনভেনশনাল ইলেকট্রিসিটি জেনারেশন সিস্টেম আছে, এটার একটা অল্টারনেটিভ হইতে পারে ফুয়েল সেল। এখন কনভেনশনাল বলতে আমরা যে ধরো লার্জ পাওয়ার সিস্টেম যেগুলো দেখি, মানে কি গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ প্রডিউস করি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, তো এটার আসলে এক্সাক্ট অল্টারনেটিভ ফুয়েল সেল কখনোই হবে না। ফুয়েল সেলটা আসলে যেখানে আমাদের ইনিশিয়াল প্রাইমারি কস্টটা কখনো ম্যাটার করে না, এবং যেসব জায়গায় আমাদের মানে পারফরমেন্সটা এবং ইফিসিয়েন্সি এবং এখানে তোমার পরিবেশ দূষণ হবে না, এইসব জায়গায় আমরা যখন চিন্তা করি তখন ওই সব জায়গায় আমরা ফুয়েল সেল ব্যবহার করি। যেমন ধরো স্পেস স্টেশনে বা মিলিটারি অ্যাপ্লিকেশনে, হ্যাঁ, ওইসব জায়গায় আমরা ফুয়েল সেল দিয়ে ইলেকট্রিসিটি ব্যবহার করি। যেমন আমরা যখন চিন্তা করি যে একটা স্পেস স্টেশনে আমাদের তো ইলেকট্রিসিটি লাগবে ওখানে তোমাদের কাজকর্ম করার জন্য, তো ওইখানে ফুয়েল সেল একটা খুব ভালো একটা অপশন। হ্যাঁ, ওটার এফিসিয়েন্সি অনেক বেশি, এটার গ্রিন হাউস গ্যাস কোনো প্রডিউস করে না। হ্যাঁ, কিন্তু এটা সমস্যা আছে যেটা, সেটা হলো যে এটার কস্টিংটা অনেক বেশি। হ্যাঁ, এটা মানে ইনিশিয়াল কস্টিং বা ম্যানুফ্যাকচারিং কস্ট এটা অনেক হাই। হ্যাঁ, তো যেখানে আমাদের আসলে কস্টিংটা ম্যাটার করে না, যেমন ধরো এই যে স্পেস স্টেশনে তো আসলে অনেক টাকা পয়সা খরচ করে আমরা একটা স্পেস স্টেশন পাঠাই। হ্যাঁ, তো এখানে যেহেতু আমাদের কস্টিংটা আমাদের মুখ্য উদ্দেশ্য না, এখানে আমাদের পারফরমেন্স এবং তার এনভায়রনমেন্টাল বেনিফিটটা আমরা সবচেয়ে বেশি দেখি, ওইসব জায়গায় আমরা ফুয়েল সেলটা ব্যবহার করতে পারি। তো ফুয়েল সেল ইজ অলমোস্ট লাইক ব্যাটারি, কিন্তু ব্যাটারি না। হ্যাঁ, ব্যাটারির যেরকম কেমিক্যাল রিঅ্যাকশন হয় ইলেকট্রিসিটি প্রডিউস করে, তো ফুয়েল সেলও এরকম কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ইলেকট্রিসিটি প্রডিউস করবে। কিন্তু ব্যাটারি থেকে ফুয়েল সেলের কিছু ডিফারেন্স আছে, তো আমরা আস্তে আস্তে দেখব। তো দেখো, প্রথম যেটা দেওয়া আছে, যে আমরা শুরু করি যে এ ফুয়েল সেল definitionটা: a fuel cell is an electrochemical device that produces electricity without combustion by combining hydrogen and oxygen to produce water and heat. Fuel cell was first developed by William Grove, a Welsh judge with intense scientific curiosity. In 1839, Grove was experimenting on electrolysis, the process which water is split into hydrogen and oxygen by an electric current. তো আসলে 1839 সালে গ্রফ নামের একটা সায়েন্টিস্ট ছিল, মানে আসলে সে একটা জাজ ছিল। তো সে একটা সায়েন্টিফিক কিউরিওসিটি থেকে একটা এক্সপেরিমেন্ট করে যে ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, ইলেকট্রোলাইসিসে কি হয় যে পানি ভেঙে পানির মধ্যে দিয়ে যদি আমরা কারেন্ট পাস করাই, তাহলে এই পানিটা ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন প্রডিউস হবে, তাই না? তো when he observed that combining the same elements could also produce an electric current, that means আমরা কি ইলেকট্রোলাইসিসের মাধ্যমে পানিকে ভেঙে পানির মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করলে হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা আলাদা করতে পারি। এখন আমরা যদি বিপরীত কাজটা করি, যেমন হাইড্রোজেন এবং অক্সিজেনকে যদি কম্বাইন করি, তাহলে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হয়। হাইড্রোজেন এবং অক্সিজেনকে কম্বাইন করলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এবং পানি তো প্রডিউস হবেই। তো পানি এবং ইলেকট্রিসিটি দুইটাই আমার প্রডিউস হয়। তো from the 1930s through 1950s, Francis Thomas Bacon, a British scientist, worked on developing alkaline fuel cell. Alkaline fuel cell ডেভেলপ করার জন্য কাজ করে 1930 থেকে 1950 পর্যন্ত। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের
মানে মোটামুটি শুরু হয়ে গেল যে ফুয়েল সেল ডেভেলপ করা। তো বিভিন্ন ধরনের ফুয়েল সেল আছে, অ্যালকালাইন ফুয়েল সেল আছে, প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল আছে, মোল্টেন কার্বনেট ফুয়েল সেল আছে, অনেক ফুয়েল সেল আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো মানে ফুয়েল সেলের মেইন প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হলো যে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনের কম্বিনেশনের মাধ্যমে উইদাউট কম্বাসন, মানে এখানে কোনো মানে আইসি ইঞ্জিনে যেমন কম্বাসনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এখানে কোনো কম্বাসন হবে না, হাইড্রোজেন এবং অক্সিজেনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হবে এবং বাই প্রোডাক্ট হিসেবে আমরা ওয়াটার পাবো। তারপর দেখো অ্যাডভান্টেজেস অফ ফুয়েল সেল। ফুয়েল সেল offer many advantages over conventional energy source. কনভেনশনাল এনার্জি সোর্স থেকে আমাদের ফুয়েল সেলের অ্যাডভান্টেজ গুলা কি কি? ফুয়েল সেলস প্রডিউস এনার্জি থ্রু ইলেকট্রোকেমিক্যাল কনভার্সন অফ দ্য ফুয়েল। দ্যাট মিনস এখানে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন হয়, ইলেকট্রোকেমিক্যাল কনভার্সন। দ্যাট মিনস হাইড্রোজেন এবং অক্সিজেন আমি যদি কম্বাইন করি তখন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হবে, ওই কেমিক্যাল রিঅ্যাকশন থেকে কেমিক্যাল কনভার্সন অফ দ্য ফুয়েল, এই ফুয়েলের ইলেকট্রো কনভার্সন হয়ে ইলেকট্রিসিটি প্রডিউস হবে। তাহলে এখানে আমার ফুয়েলটা আসলে কি? ফুয়েলটা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন, এই দুইটা হলো আমার ফুয়েল। হ্যাঁ, তো আমরা এখানে ইলেকট্রোকেমিক্যাল কনভার্সন হবে, দেয়ারফর দে প্রডিউস জিরো or very low emission, especially greenhouse gases depending on the fuel used. এখানে যেহেতু এটা তোমার কোনো কম্বাসন হচ্ছে না, শুধু ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, তো এই জন্য তাদের গ্রিন হাউস গ্যাস বা কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড গ্যাস এখান থেকে কোনো এমিশন হবে না। তো এটা যদি এমিশন না হয় তাহলে এটা আমাদের জন্য খুবই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি একটা ডিভাইস হবে ফুয়েল সেল। তারপর দেখো fuel cells produce power at efficiencies much higher than the conventional power system such as internal combustion engine. তো আইসি ইঞ্জিনের থেকে এফিসিয়েন্সি ফুয়েল সেলের বেশি হবে। This efficiency contributes to the environmental benefits of the fuel cell. তো যেহেতু এখানে আমাদের এফিসিয়েন্সি বেশি এবং এখানে এনভায়রনমেন্টাল বেনিফিটও আছে, কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস এমিশন করে না, তো এটাই আমাদের এটাকে ফুয়েল সেলের এটা একটা অ্যাডভান্টেজ। তারপর দেখো ফুয়েল সেল হ্যাভ ফিউ মুভিং পার্টস এন্ড দাস রিকোয়ার মিনিমাল মেইনটেনেন্স। এখানে আসলে কোনো মুভিং পার্ট নাই। যেমন আইসি ইঞ্জিনে কি থাকে, আমাদের যে জেনারেটর থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি, তো এখানে কি রোটর থাকে, রোটর মুভ করে, বা আমরা যখন উইন্ড টারবাইন দেখি তখনও কি রোটরটা মুভ করে বা টারবাইনটা মুভ করে। তো এখানে একটা রোটর পার্ট থাকে, ওই রোটর পার্ট যেখানেই থাকবে সেখানে একটা মেইনটেনেন্স দরকার, কন্টিনিউয়াস মেইনটেনেন্স দরকার, রেগুলার মেইনটেনেন্স দরকার। তো এখানে আসলে আমাদের মেইনটেনেন্সের কোনো দরকার পড়ে না, যেহেতু এখানে আমাদের মুভিং পার্ট নাই, মানে রোটরে মেইনটেনেন্স কোনো দরকার পড়ে না। thus reducing life cycle costs of energy production. এনার্জি প্রোডাকশনের লাইফ সাইকেল কস্টটা কমায় দেয়। তো এখানে কস্ট কমাচ্ছে বলতে আমার আসলে এটা সে 100 বছর হিসাব করবে, 100 বছরে সে শুরুতে কস্টিং বেশি, ইনিশিয়াল কস্টিং বেশি, কিন্তু আমাদের রানিং কস্টিং বা অপারেটিং কস্টিংটা কমে যায় অনেক, মানে মেইনটেনেন্স কস্টটা কমে যায়। তারপর দেখো আরেকটা অ্যাডভান্টেজ, ফুয়েল সেলস অপারেট এফিশিয়েন্টলি এট পার্ট লোড এন্ড ইন অল সাইজ কনফিগারেশনস। আমরা জেনারেটর জানি যে ফুল লোড এফিশিয়েন্সি অনেক বেশি হয়, হ্যাঁ, আমরা যদি লোড কমায় দেই তাহলে এফিশিয়েন্সি কমে যায়। তো ফুয়েল সেলের সমস্যা নাই, ফুয়েল সেল তোমার আমরা যে কোনো ধরনের লোডে আমাদের এটা এফিশিয়েন্টলি কাজ করে। তারপরে ফুয়েল সেলস আর মডিউলার ইন ডিজাইন, অফারিং ফ্লেক্সিবিলিটি ইন সাইজ, এফিশিয়েন্সিস ইন ম্যানুফ্যাকচারিং। তো এটা আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী ফুয়েল সেলটা ছোট বড় হইতে পারে, তার ডিজাইনটা চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, তো এটার ফ্লেক্সিবিলিটি আছে, এটা আর একটা অ্যাডভান্টেজ। তারপর দেখো ফুয়েল সেলস ক্যান বি ইউটিলাইজড ফর কম্বাইন্ড হিট এন্ড পাওয়ার পারপাসেস, ফার্দার ইনক্রিজিং দ্য এফিশিয়েন্সি অফ এনার্জি প্রোডাকশন। এখন এই ফুয়েল সেলকে আমরা ফার্দার একটা ইউটিলাইজেশন করতে পারি, যেমন ফুয়েল সেলের
থেকে আমরা জানি যে বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার বের হয়। তো ওয়াটার এখানে ফুয়েল সেলের টেম্পারেচারটা অনেক হাই থাকে। হ্যাঁ, হাই টেম্পারেচার ফুয়েল সেল আছে, লো টেম্পারেচার ফুয়েল সেল আছে। তো লো টেম্পারেচার ফুয়েল সেল মোটামুটি 200 ডিগ্রি টেম্পারেচারের উপরে আমার টেম্পারেচার থাকে। তো এই আমরা জানি 100 ডিগ্রি উপরে গেলে এই ওয়াটারটা কি হয়, বাষ্প হয়ে যায়। তো যখনই আমাদের এরকম মানে বাই প্রোডাক্ট হিসেবে পানিটা বাষ্প হয়ে বের হবে হাই টেম্পারেচারে, তো ওই স্টিমটাকে আমরা আবার কাজে লাগাইতে পারি। ওই স্টিমটাকে দিয়ে যদি আমি আবার একটা জেনারেটর চালাই, হ্যাঁ, স্টিম টারবাইন অপারেট করি। হ্যাঁ, তোমরা যখন ওই কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টে দেখছো, হ্যাঁ, কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টে কি করা হয় যে আমরা হিট রিকভারি সিঙ্ক্রোনাস জেনারেটর থাকে বা HRSG, হ্যাঁ, এই টার্মটা তোমরা মনে হয় দেখছো। তো এরকমই অনেকটা জিনিস যে আমরা এখানে যে ওয়াটারটা বাই প্রোডাক্ট হিসেবে বের হবে, এটাকে যদি আমরা ফার্দার একটা এটা দিয়ে আমরা স্টিম টারবাইন চালাইতে পারি, তো আমরা কি করতে পারবো, বাড়তি একটা এনার্জি পাবো যেটা আমাদের এফিসিয়েন্সি আরো বাড়ায় দিবে। তো এটা আসলে মানে এডিশনাল পার্ট, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, তো এটা হলো যে আমরা এটা একটা অপশন আছে আর কি, যে আমরা এই যে বাই প্রোডাক্ট হিসেবে যে ওয়াটারটা বের হবে এটাকে আমরা কাজে লাগাইতে পারি। ওকে, তো বেসিক ওয়ার্কিং অফ ফুয়েল সেল আমি পরে যাব। আমরা আগে একটা ডিফারেন্স বিটুইন ব্যাটারি এন্ড ফুয়েল সেল, হ্যাঁ, এটা আগে দেখি। ইজ ইট এ ব্যাটারি? ফুয়েল সেলটা কি ব্যাটারি? নো, fuel cells and batteries are both electrochemical devices that produce electricity. দুইটাই আমার ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস দ্যাট প্রডিউসেস ইলেকট্রিসিটি। দ্যাট মিন্স যে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করে। হাউএভার দ্য ফান্ডামেন্টাল ডিস্টিংশন বিটুইন দেম ইজ দ্যাট ব্যাটারিজ স্টোর ফুয়েল। আচ্ছা, ব্যাটারি কি করে? আমাদের ফুয়েলটাকে স্টোর করে রাখে। ব্যাটারিতে ফুয়েলটা কি? ফুয়েলটা হলো যে আমাদের অ্যাসিডটা, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, যে কেমিক্যাল, যে কেমিক্যাল রিঅ্যাকশনটা হয়ে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এটাকে ব্যাটারি স্টোর করে রাখে। তো এই ব্যাটারির এই যে তোমার ফুয়েলটা আছে বা তোমার কেমিক্যালটা আছে, এটা আস্তে আস্তে কি হয়, এটা আস্তে আস্তে কমে যায়, তখন ব্যাটারি আস্তে আস্তে আমার লাইফটা শেষ হয়ে যায়। আর whereas fuel cells use external fuel storage, ফুয়েল সেলে ইন্টারনাল কোনো আমার এরকম ফুয়েল থাকবে না, ইন্টারনাল ফুয়েল থাকবে না। এখানে ফুয়েলটাকে আমি বাইরে থেকে সাপ্লাই দিব, বাইরে থেকে সাপ্লাই দিব, এটা একটা মেইন ডিফারেন্স। তাহলে আমাদের ফার্স্ট ডিফারেন্সটা কি, যে ব্যাটারিতে ফুয়েলটা ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকে, আর ফুয়েল সেলে আমরা এক্সটার্নালি সাপ্লাই দেওয়া হয়, হ্যাঁ, ফুয়েলটা। The implication of this difference is that when battery's fuel is spent, the battery must be either be disposed or recharged, whereas with a fuel cell, one can simply refill its storage tank and go, without having to replace the entire cell or wait for it to recharge. That means যে আমাদের ব্যাটারিতে হয় কি, যখন আমাদের এই ফুয়েলটা শেষ হয়ে যায়, হ্যাঁ, ব্যাটারিতে ফুয়েলটা মানেই হলো তার যে কেমিক্যালটা আমরা ইউজ করছিলাম, তখন কি করা হয়, ব্যাটারিটাকে হয় ফেলে দেওয়া হয় অথবা এটাকে আবার রিচার্জ করা হয়। হ্যাঁ, রিচার্জ করা হয়। তো রিচার্জের জন্য একটা টাইম নেয় ব্যাটারিটা। কিন্তু আমরা ফুয়েল সেলে কি করি, ফুয়েল সেলে যখন শেষ হয়ে যাবে তখন এটাকে আমরা রিচার্জ করার জন্য, মানে এটা রিচার্জ করার জন্য আসলে ওয়েট করতে হয় না, এটাকে আমরা রিফিল করি, হ্যাঁ, স্টোরেজ ট্যাঙ্ক। ধরো এখানে আসলে আমাদের ফুয়েলটা কি, হাইড্রোজেন আর অক্সিজেন। তো হাইড্রোজেন আর অক্সিজেনটা যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা আরেকটা বক্স হাইড্রোজেন অক্সিজেন লাগাই দিব, হ্যাঁ, ওটার সাথে ওটা বাইরের এক্সটার্নাল স্টোরেজটা সরায়ে
এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আর আরেকটা পার্ট আমরা এখানে লাগাই দিব, তাহলে আমাদের যে এই রিচার্জিং এর যে সময়টা লাগে, এই রিচার্জিং এর এখানে কোনো সময় লাগবে না। ব্যাটারির ক্ষেত্রে যে রিচার্জিং এর একটা সমস্যা আছে, তো এখানে আমাদের ওই রিচার্জিং এর সমস্যা থাকবে না। হ্যালো, বুঝি না, আবার বলো, একটু জোরে বলো। ডিসচার্জ, তোমার কথা শুনতে পাই নাই আমি। ডিসচার্জের কোনো কিছু আছে নাকি জিজ্ঞেস করতেছে স্যার। ডিস কিসের? স্যার সেলের মধ্যে স্যার। সেলটা যদি তুমি হ্যাঁ ইউজ করো, মানে ফুয়েল সেল থেকে তুমি ইলেকট্রিসিটি পাচ্ছ, তাইলে তো আস্তে আস্তে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন কমতে থাকবে, হ্যাঁ তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন হলো তোমার ফুয়েল, এই ফুয়েলটা দিয়ে তুমি ইলেকট্রিসিটি প্রডিউস করতেছো, তাহলে আস্তে আস্তে হাইড্রোজেন আর অক্সিজেন কমতে থাকবে না? তো এক সময় শেষ হয়ে যাবে। তো এই যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? এটাকে রিচার্জ করা দরকার নাই, এটাকে ফেলে দিয়ে আমরা জাস্ট হাইড্রোজেন এবং অক্সিজেনের আর দুইটা বক্স লাগাই দিব, বুঝছো? যে ব্যাটারিতে কি করতে হয়, ব্যাটারিতে আমরা কি করি, রিচার্জ করি। রিচার্জ করার জন্য একটা টাইম নেই, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের রিচার্জিং এর জন্য কোনো টাইম ওয়েস্ট করতে হবে না। তো এটা একটা অ্যাডভান্টেজ ব্যাটারি থেকে, বুঝতে পারছো? ইয়েস স্যার। ব্যাটারি চার্জিং এন্ড ডিসচার্জিং এর কথা বলতেছো? না, ওইটার ওইরকম আসলে এখানে ইয়া না, চার্জিং ডিসচার্জিং টাইম এখানে ওইভাবে আসবে না, বুঝছো? ফুয়েল সেল ধরো আমাদের এটা আসলে এখানে চার্জিংই হবে না, এটা চার্জিং যেটা আছে বা ডিসচার্জিং ওইরকম হবে না, এটা হলো রিফুয়েলিং হবে। আমরা ব্যাটারিতে যেটা বলি যে চার্জিং হয়, ডিসচার্জিং হয়, এখানে হবে রিফুয়েলিং। হ্যাঁ, এখানে চার্জিং হবেই না, বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হলো একটা আহ, মানে আমার ব্যাটারির সাথে ফুয়েল সেলের ডিফারেন্স। তাহলে একটা ডিফারেন্স কি, যে এক নাম্বার ডিফারেন্স হলো ব্যাটারিতে আমাদের ইন্টারনাল স্টোরেজে ফুয়েলটা রাখা হয়, আর ফুয়েল সেলে কি হবে, এক্সটার্নাল স্টোরেজে আমাদের কি রাখা হবে, ফুয়েলটা রাখা হবে। আর দুই নাম্বার পার্থক্য হলো ব্যাটারিতে আমার রিচার্জিং হয় বা এটা তোমার ডিসপোজ করে ফেলি যখন শেষ হয়ে যায়, আর ফুয়েল সেলে কি হবে, রিফুয়েলিং হবে। তো এটা পার্থক্য, আমরা যখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাটারি এন্ড ফুয়েল সেল, তখন এটা লিখে দিবাম। তো এই দুটো আমাদের মেইন পার্থক্য। আচ্ছা, তারপর আমরা অ্যাপ্লিকেশন আসি, অ্যাপ্লিকেশন অফ ফুয়েল সেল। হুম, তো দেখো যে আমরা কোথায় কোথায় এটা ইউজ করতে পারি। দেখো, ফুয়েল সেল can be used instead of IC engine or batteries to power vehicles ranging in size from small uh, mopeds to large transit buses and locomotives, or in small customer device such as laptop, mobile phones. তো আসলে এটা আসলে মানে বলতেছে যে তারা যে আইসি ইঞ্জিনের পরিবর্তে আমরা এখানে ফুয়েল সেল ইউজ করতে পারবো। হ্যাঁ, তো কোথায় কোথায় এই যে গাড়ি বা ল্যাপটপ, মোবাইল ফোন, এগুলাতে অনেক সময় ইউজ করা যায়, কিন্তু আসলে এখনো ওইভাবে আমাদের ল্যাপটপ, মোবাইল ফোনে ফুয়েল সেল ইউজ করা হয় না। তো গাড়িতে দেখবা যে অনেক যে হাইটেক গাড়িগুলো আছে, এইগুলাতে তোমাদের এখন ফুয়েল সেল ইউজ করা হয়। হুম, যে ফুয়েল সেল ইউজ করা হয় ওই ব্যাটারির পরিবর্তে। তো এটা আমাদের মানে কস্টটা বাড়ায় দেয় আর কি। তো এটার বেনিফিট আছে অনেক, বেনিফিটের জন্য আমরা এটা ইউজ করি। তো লার্জ পাওয়ার প্ল্যান্টে আসলে এটা আমরা ইউজ করতে পারি না, ওইরকম না। হুম, তো basically fuel cell can supply clean, quiet, vibration free electricity without the need to frequently dispose of the cell when its fuel is spent or wait long periods for time for recharging.
তো ফুয়েল সেলটা কি একটা ক্লিন কোয়াইট ভাইব্রেশন ফ্রি ইলেকট্রিসিটি উইদাউট দ্য নিড টু ফ্রিকোয়েন্টলি ডিসপোজ অফ দ্য সেল। দ্যাট মিনস আমরা ব্যাটারিতে কি করি, বারে বারে সেলটাকে চেঞ্জ করি, ব্যাটারি চেঞ্জ করি বা ব্যাটারি রিচার্জ করি। তো এই সমস্যা নাই। এটা একটা ক্লিন এনার্জি, এটা ভাইব্রেশন ফ্রি এনার্জি। হ্যাঁ, তো যেসব জায়গায় এই ধরনের আমার অ্যাপ্লিকেশন দরকার, ওই জায়গায় আমরা ফুয়েল সেল ইউজ করি। যেমন ধরো আমরা যেটা প্রথমে যেটা উদাহরণ দিলাম যে মিলিটারি অ্যাপ্লিকেশন এবং স্পেস স্টেশন এবং মিলিটারি অ্যাপ্লিকেশনে আমরা মানে মোস্টলি ফুয়েল সেল ইউজ করা হয়। তো বাকি ক্ষেত্রে এখনো এটা আসে নাই ওইভাবে। হ্যাঁ, এবং এটা কখনোই তোমার এই যে আমাদের কনভেনশনাল এনার্জি সোর্স, এটার অল্টারনেটিভ কখনোই হবে না ফুয়েল সেল। ফুয়েল সেলের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটার কস্টিং বেশি থাকে এবং একটা হাই টেম্পারেচার যে এটার এফিসিয়েন্সি কমে যায়। তখন এফিসিয়েন্সি কমে গেলে আসলে যে কারণে আমরা ইউজ করতেছিলাম ওইটাই আসলে আমাদের পারপাসটাই সার্ভ হয় না। তখন এটা হ্যাঁ, কোথায়? বাংলাদেশে আমি জানি না আসলে বাংলাদেশে ফুয়েল সেল কোথাও ইউজ করা হচ্ছে কিনা, আহ, আমার ঠিক জানা নাই, তোমরা দেখো। তবে মানে কিছু তোমার ইয়ে আছে, গাড়ি কোম্পানি আছে, তারা নতুন নতুন গাড়ি মডেল বের করতেছে, ওরা ওরা ফুয়েল সেল ইউজ করে, এটা আমি দেখছি। হ্যাঁ, এবং স্পেস স্টেশনে তো বললাম আমি এটা ইউজ করা হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি আসলে জানি না কোথায় ইউজ করতেছে। হ্যাঁ, তো আসলে বাংলাদেশে আমরা যেটা ইউজ করি যে ফটোভোল্টাইক সেল। হ্যাঁ, ফটোভোল্টাইক সেল বা উইন্ডো তো আমাদের কম, রিনিউয়েবল এনার্জি সোর্স হিসেবে তো ফটোভোল্টাইক সেলটাই আমরা বেশি ইউজ করি। বা অন্যান্য যে সোর্স গুলো আছে এগুলা খুবই কম, যেমন বায়োগ্যাস, আমি জানি না কতটুকু আছে, আছে মনে হয় বায়োগ্যাসের। হ্যাঁ, কিন্তু আমাদের এই সোলারটাই আসলে আমাদের বাংলাদেশে বেশি ইউজ করা হয় রিনিউয়েবল এনার্জি হিসাবে। তো আমরা অ্যাডভান্টেজ দেখলাম, ডিসঅ্যাডভান্টেজও আমি বলবো, মানে ডিসঅ্যাডভান্টেজ আছে তো আমরা এখন এটার ওয়ার্কিং প্রিন্সিপালে চলে যাই। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপালে আমরা এটা তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব। হুম, তো এই যে দেখো আমাদের এই যে লাইনটা লেখা আছে, এটা দেখে তোমরা বুঝতে পারবা। এখানে এই যে এখানে দেখো, the use of fuel cells as electric power sources is at present pretty well restricted to small power requirements, particularly where initial costs are not prime importance, as in spacecraft and military application. That means আমার যেখানে স্মল পাওয়ার রিকোয়ারমেন্ট, যেখানে ইনিশিয়াল কস্ট আমার কাছে কোনো ম্যাটার করে না, ওই সব জায়গায় আমাদের ফুয়েল সেলের ইউজটা এখনো লিমিটেড বা রেস্ট্রিক্টেড আছে। হ্যাঁ, there is practically no likelihood of the fuel cell replacing conventional generating equipment in the power industry, nor are they likely to replace the internal combustion engine for transport in the foreseeable future. That means যে আমার এই ফুয়েল সেলটা কখনোই কনভেনশনাল জেনারেটিং ইকুইপমেন্টের অল্টারনেটিভ হবে না, কখনোই হবে না। এবং ইভেন তোমার আইসি ইঞ্জিনেরও কখনো এটা অল্টারনেটিভ হবে না। এটা শুধু আমাদের কি করে স্মল ইলেকট্রিক রিকোয়ারমেন্ট যেখানে আছে, যেখানে আমার ইনিশিয়াল কস্টিংটা ম্যাটার করে না, ওইসব জায়গায় আমরা এই ফুয়েল সেলটাকে ইউজ করতে পারি। যেখানে আমাদের ধরো স্পেস স্টেশন, মিলিটারি অ্যাপ্লিকেশন, বা আমরা গাড়ি, অনেক হাইটেক গাড়িগুলো আছে যেগুলাতে অনেক দাম বেশি কিন্তু ওটার পারফরমেন্স অনেক ভালো, ওই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। স্যার এগুলা কি আমাদের ডিসঅ্যাডভান্টেজেস?
ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো আর কি, ডিসঅ্যাডভান্টেজ আরো আছে, ডিসঅ্যাডভান্টেজ আমরা পরে দেখবো যে ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। মেইনলি আসলে ফুয়েল সেলের কস্টিংটাই অনেক বেশি, বুঝছো? আমরা যে হাইড্রোজেন এবং অক্সিজেন, পিওর হাইড্রোজেন অক্সিজেন ব্যবহার করতে হয়, এবং পিওর হাইড্রোজেন অক্সিজেন না ব্যবহার করলে এখানে কার্বন চলে যায়, তখন আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস এমিশন হয়। আবার তোমার এই হাইড্রোজেন অক্সিজেনের দাম বেশি, আবার ক্যাটালিস্ট ইউজ করতে হয়, ক্যাটালিস্ট হিসেবে প্লাটিনাম ইউজ করা হয়, ওই প্লাটিনামের দামও আবার বেশি। হ্যাঁ, তো এইগুলা সবই আসলে মানে কস্টলি। তো আমি আসলে কোনো কিছু মানে এই কাজটাই তো আসলে ফুয়েল সেলের কাজটাই আমি অন্য অল্টারনেটিভ দিয়ে ইউজ করতে পারি। হ্যাঁ, কিন্তু আমি কেন ফুয়েল সেলে যাব? ফুয়েল সেলটা মানে আসলে কেন দরকার আমার? এই যে ব্যাটারির সাথে একটা ডিফারেন্স আছে তোমার, হ্যাঁ, যে আমরা স্পেস স্টেশনে কি, স্পেস স্টেশনে বারে বারে আমি ব্যাটারি চার্জিং ডিসচার্জিং এই ঝামেলায় যাব না। আমি আমি একটা নিয়ে যাব হাইড্রোজেন অক্সিজেন, ওইখান থেকে আমি একটা ধরো অনেকদিন স্পেস স্টেশনে আমার এখানে কাজ করতে হবে, তো ওইখানে আমরা এটা ইউজ করতে পারি। এটা আমাদের খুব ভালো একটা অপশন। হ্যাঁ, ইভেন মিলিটারি অ্যাপ্লিকেশন, হ্যাঁ, অনেক দিন ধরে যুদ্ধ হচ্ছে, ওইখানে আমাদের ব্যাটারি চেঞ্জ করা, রিচার্জ করা, এগুলা অনেক ঝামেলা। তো আমাদের ফুয়েল সেল ওখানে ইউজ করলে আমরা খুব ভালো একটা পারফরমেন্স পাই। আহ, এখানে আসলে তোমরা বলতে পারো যে স্যার হাইড্রোজেন অক্সিজেনও তো আমার দরকার। হ্যাঁ, কিন্তু এখন হাইড্রোজেন অক্সিজেন কিন্তু পিওর হাইড্রোজেন অক্সিজেন, আমার যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হচ্ছে এবং বাই প্রোডাক্ট হিসেবে পানি ইউজ করতেছি, এই পানিকে ভাঙলে কিন্তু আবার সেই হাইড্রোজেন অক্সিজেন পাই আমরা, বুঝছো? তো এটা একটা তোমার সাইকেলের মতো চলতে থাকে। যেমন আমরা যদি মানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমার কি হয়, ইলেকট্রিসিটি হয়, আবার প্লাস পানি হয়। এই পানিটাকে যদি মধ্যে দিয়ে আবার ইলেকট্রিসিটি পাস করাই, তাহলে কি হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হবে। ওই হাইড্রোজেন এবং অক্সিজেনকে আলাদা করে যদি আমি আবার স্টোরেজ হিসেবে রেখে দেই, ওটাকে আমি আবার ফুয়েল হিসেবে ইউজ করতে পারবো। তো এটা আমাদের একটা অপশন আর কি ফুয়েল সেলের। যদিও আমাদের কিছু নষ্ট হয়ে যায়, তবু আমরা এটা ধরো আমরা একটা হিসাব করে যে আমি ধরো 1 মাস থাকবে, এই 1 মাসের জন্য আমাদের কতটুকু লাগবে ওটা হিসাব করে আমরা নিতে পারি। তো এখানে আমাদের কোনো রিচার্জ করার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এ কন্টিনিউয়াস এটা পাওয়ার সাপ্লাই পাবো এখান থেকে। বুঝতে পারছো? তো আমরা জি স্যার। অপারেটিং প্রিন্সিপালে যাই। অপারেটিং প্রিন্সিপালে দেখো যে এই যে এটা অনেকটা ব্যাটারির মতো, হ্যাঁ, ব্যাটারির মতো, কিন্তু আসলে ব্যাটারি না। দেখো এখানে দুটা অ্যানোড ক্যাথোড থাকবে, অ্যানোড ক্যাথোড থাকবে, এবং এই যে এটা তোমাদের আয়ন মেমব্রেন ফুয়েল সেলের। এখানে অনেক ক্লাসিফিকেশন আছে, আমি একটাই দেখাচ্ছি, আয়ন এক্সচেঞ্জ মেমব্রেন বা আয়ন মেমব্রেন ফুয়েল সেল বা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল, এটাকে পিইএম ফুয়েল সেলও বলা হয়। এখানে কি করা হয় দেখো, অ্যানোড ক্যাথোড তো থাকবেই, আমার এখানে একটা মেমব্রেন ইলেকট্রোলাইট থাকবে, মেমব্রেন ইলেকট্রোলাইট। এই মেমব্রেন ইলেকট্রোলাইটটা এবং এই যে তোমার এই যে দা ইলেকট্রোডস আর সেপারেটেড বাই অ্যান আয়ন এক্সচেঞ্জ মেমব্রেন অ্যাবাউট 1 মিলিমিটার থিক। দ্যাট মিন্স এই যে তোমার এই যে স্যার ম্যাম ইলেকট্রোলাইট বলতে ওইটা একটু স্যার বুঝি নাই। মেমব্রেন ইলেকট্রোলাইট, দ্যাট মিন্স তোমার এখানে একটা কেমিক্যাল থাকবে। হ্যাঁ, এখানে একটা কেমিক্যাল থাকবে বা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন থাকবে, যেটার মধ্যে দিয়ে তোমার হাইড্রোজেন পাস হবে কিন্তু অক্সিজেন পাস হইতে পারবে না। মানে তোমাদের তোমরা বায়োলজিতে পড়ছো যে বৈষম্যভেদ্য ঝিল্লি একটা আছে না, যে তোমার জি স্যার। একদিক দিয়ে পাস হইতে পারে, একদিক দিয়ে পাস হইতে পারে, আরেক দিক দিয়ে পাস হইতে পারে না। তো এরকম এখানে হাইড্রোজেন প্লাস আয়নটা পাস হবে, কিন্তু অক্সিজেনটা এদিক থেকে আসতেছে, এটা পাস হবে না। হ্যাঁ হ্যাঁ, মেমব্রেন এটাই আর কি, যে একটা পর্দা হিসেবে কাজ করবে, যেটা তোমার আমার একদিক থেকে হাইড্রোজেন প্লাসটা পাস হইতে দিবে, কিন্তু অক্সিজেনটাকে পাস হইতে দিবে না। তো আর কি থাকে, আর থাকে তোমার ইলেকট্রোলাইট থাকবে। হুম, না ইলেকট্রোলাইট না, ক্যাটালিস্ট থাকবে। ক্যাটালিস্টটা থাকবে তোমার এই যে অ্যানোড ক্যাথোডের উপরে লাগানো থাকে। এই ক্যাটালিস্টটা হলো আমার কি করে, যে রিঅ্যাকশনটাকে আমার ফাস্ট করে। ক্যাটালিস্ট হিসেবে মেইনলি আমার প্লাটিনাম ইউজ করি। হুম, তো তাহলে আমাদের দেখো এখানে হাইড্রোজেন, এই যে এটা হলো একটা আমার অ্যানোড পার্ট, অ্যানোড পার্টে আমি হাইড্রোজেন সাপ্লাই দিব। আর ক্যাথোড পার্ট, এটা হলো ক্যাথোড, ক্যাথোড পার্টে আমি
এয়ার, এখানে এয়ার বলছে, দ্যাট মিন্স তোমার এখানে হলো অক্সিজেন সাপ্লাই, পিওর অক্সিজেন সাপ্লাই করা হবে। এই পিওর অক্সিজেন আর এই পিওর হাইড্রোজেন এই দিক দিয়ে পাস হবে, আর এই যে এইটা হলো বাই প্রোডাক্ট হিসেবে পানি বের হয়ে যাবে, যে পানিটা আমার প্রডিউস হবে সেটা বের হয়ে যাবে। তাহলে দেখো অ্যানোডে কি রিঅ্যাকশন হবে, অ্যানোডের এই যে দেখো হাইড্রোজেন আমি দিলাম, হাইড্রোজেন ভেঙে আমার হাইড্রোজেন প্রোটন আয়ন এবং ইলেকট্রন এটা দুটা ভেঙে যাবে, হাইড্রোজেন প্লাস এইচ প্লাস এন্ড ইলেকট্রন এই দুটা আমার প্রডিউস হবে। তো হাইড্রোজেন প্লাস যেটা আছে এটা আমার কি হবে, এই যে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন দিয়ে যেহেতু এই দিক দিয়ে হাইড্রোজেন প্লাসকে সে পাস করতে দিবে, তো এটা ক্যাথোডের দিকে চলে যাবে, হাইড্রোজেন প্লাসটা ক্যাথোডের দিকে চলে যাবে। আর ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা এই যে তোমার অ্যানোড এবং ক্যাথোড এখানে কি থাকবে, একটা তোমার কন্ডাক্টর লাগানো থাকবে বা লোড, এটাই আসলে আমাদের যে ইলেকট্রিসিটি পাস হবে। তাহলে এই ইলেকট্রনটা কি হবে, এই যে তোমার এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ক্যাথোডের দিকে যাবে, কন্ডাক্টরের মধ্যে দিয়ে ক্যাথোডের দিকে যাচ্ছে। আর এই হাইড্রোজেন প্লাস আয়নটা আমার কি যাচ্ছে, এই যে মেমব্রেন ইলেকট্রোলাইট বা মেমব্রেনের মধ্যে দিয়ে আমার কি হাইড্রোজেন প্লাস আয়নটা পাস হচ্ছে। আর ক্যাথোডের রিঅ্যাকশন কি হবে, ক্যাথোডের রিঅ্যাকশনে দেখো আমি ক্যাথোডে অক্সিজেন দিলাম, এই ক্যাথোডে আসতেছে কি কি, অক্সিজেন তো বাইরে থেকে আসতেছে, আর এইখান থেকে আসতেছে আমার হাইড্রোজেন প্লাস আয়ন, এবং এই যে কন্ডাক্টরের মধ্যে দিয়ে আসতেছে ইলেকট্রন। তো এটা মিলে আমার কি হয়ে গেল, পানি হয়ে গেল, এই রিঅ্যাকশনের মাধ্যমে পানি। তো এই পানিটা কি, এই পানিটা আমি বাই প্রোডাক্ট হিসেবে এদিক দিয়ে বের করে নিব। তাহলে আমি ইলেকট্রিসিটি কোথায় পাবো, ইলেকট্রিসিটি পাবো এই যে এখানে। ইলেকট্রন কি, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন যাবে, তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে আমার কি আসবে, কারেন্ট ফ্লো। হ্যাঁ, পানিটাকে আমি বললামই তো, শুরুতে বলছি এই পানিটাকে আমি যদি এই পানির মধ্যে দিয়ে আবার ইলেকট্রিসিটি পাস করাই, তাহলে কি হবে, হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে, ওইটাকে আমি আবার এই হাইড্রোজেন অক্সিজেন আমি ফুয়েল হিসেবে ব্যবহার করতে পারবো। অথবা এই পানির টেম্পারেচারটা অনেক হাই থাকে, বুঝছো, এবার স্টিম, এই স্টিম হিসাবে পানিটা কিন্তু স্টিম হিসাবে বের হয়, তো এই স্টিমটাকে যদি আমি আবার একটা টারবাইনের সাথে কানেক্ট করাই, তাহলে স্টিম টারবাইন হিসাবে এটা কাজ করবে, বুঝছো। এটা এটা হাই স্পিড টারবাইনের এটাকে রোটেট করায় ওইখান থেকে আবার ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে। তো এটা এই পানিটাকে আসলে ফেলে দেওয়া হয় না, এই পানিটাকেও কাজে লাগানো হয়। অথবা করা হয় কি, অনেক সময় স্পেস স্টেশনে আমরা পানি তো পাওয়া যায় না, হ্যাঁ, ওই জায়গায় এই ফুয়েল সেল থেকেও পানি আমরা পাইতে পারি, বুঝছো। পানি পাওয়া মানে আমরা পানি এটাকে খাবার পানি হিসাবে এটা আমরা ইউজ করতে পারি, বা আমাদের যে ব্যবহার পানি দরকার ওটাকে আমরা ইউজ করতে পারি। তো এটা হলো আমাদের একটা প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন বা আয়ন মেমব্রেন ফুয়েল সেলের অপারেটিং প্রিন্সিপাল, এটা বুঝতে পারছো। যেহেতু এটাতে প্রোটনটা এক্সচেঞ্জ হচ্ছে, প্রোটন মানে এইচ প্লাস, দেখছো এই যে এইচ প্লাস, এটা কি এক্সচেঞ্জ হচ্ছে না, ক্যাথোড অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু অক্সিজেনটা তো যাচ্ছে না, অক্সিজেনটা আমি দিচ্ছি, অক্সিজেনটা ক্যাথোডেই আছে, অক্সিজেনটা কিন্তু এইদিকে যাচ্ছে না, এই জন্য বলা হয় প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন, শুধু প্রোটনটাকে সে এক্সচেঞ্জ করে। স্যার এখানে ক্যাথোড ক্যাথোড রিঅ্যাকশনে তাহলে স্যার আবার এই যে ইলেকট্রনটা চলে আসলো অক্সিজেনের সাথে, যখন ক্যাথোডের রিঅ্যাকশন হচ্ছে তখন প্রোটনের পাশাপাশি ইলেকট্রনটাও চলে আসছে। হ্যাঁ, ইলেকট্রন তো আসবে, ইলেকট্রন তো কন্ডাক্টরের মধ্যে দিয়ে আসতেছে, এই যে তোমার হাইড্রোজেন এইচ প্লাস এবং ইলেকট্রন এটাকে তোমার নিউট্রাল হয়ে তোমার কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। যত সংখ্যক প্রোটন আছে তত সংখ্যক ইলেকট্রন, তাহলে কি পানি, 2H2O, বুঝছো। জি স্যার, আমার তো আসলে বুঝছি। ইলেকট্রিসিটি প্রডিউস করতে হবে, ইলেকট্রিসিটি প্রডিউস মানে ফ্লো অফ ইলেকট্রন, এই যে ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে না এখানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, তো ফ্লো অফ ইলেকট্রন যখনই হবে তখনই আমার কারেন্ট প্রডিউস হবে, তার ফ্লো অফ ইলেকট্রনের অপোজিট দিকে হলো কারেন্ট প্রডিউস হবে। তো এই যে আমার ইলেকট্রিসিটি মানে কি পরিমাণ আমি এনার্জি কনভার্সন হলো, এনার্জি কনভার্টেড বাই দ্য ফুয়েল সেল ইনটু ইলেকট্রিক্যাল ফর্ম ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইলেকট্রিসিটি, এটা হলো এন, তোমার এটা স্মল ই আর ক্যাপিটাল ই। তাহলে এন হলো নাম্বার অফ ইলেকট্রনস, হ্যাঁ, নাম্বার অফ ইলেকট্রনস, এন্ড ই দ্যাট মিন্স আমার ইলেকট্রনের চার্জ, আর ই ক্যাপিটাল ই ইজ দ্য জেনারেটেড ভোল্টেজ বিটুইন দ্য ইলেকট্রন,
জেনারেটেড ভোল্টেজ অফ দ্য ইলেকট্রোড। তাহলে আমাদের এই যে ফুয়েল সেল, এই ফুয়েল সেলের আমি আসলে এখানে অবশ্যই ডিসি ইলেকট্রিসিটি প্রডিউস হয়। এটা একটা জিনিস আমি বলি নাই তোমাদেরকে। এখানে আমাদের যে ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে এটা হলো ডিসি কারেন্ট, হ্যাঁ, ডিসি ভোল্টেজ বা ডিসি কারেন্ট। আমার লাইক ফটোভোল্টাইক সেল মানে ফটোভোল্টাইক সেলে যেরকম ডিসি ইলেকট্রিসিটি প্রডিউস হয়, এখানেও ডিসি ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এখন এই ইলেকট্রিসিটির ভ্যালুটা কিন্তু খুবই কম, যেমন 1.23 ভোল্ট। হ্যাঁ, 1.23 ভোল্ট হলো আমার একটা সেল থেকে পাই আমি জেনারেটেড ভোল্টেজ। তো এই জন্য হয় কি, অনেকগুলা সেলকে আমি এটাকে স্ট্যাক আকারে লাগানো থাকে, সিরিজে কানেক্ট করে আমি এখান থেকে মানে অনেক বেশি ভোল্টেজ আমার যখন দরকার পড়বে তখন অনেক সেলকে আমরা সিরিজ, যেমন ফটোভোল্টাইক সেলে তোমরা সেল দেখতা, ওই সেলে কি একটা 0.5 ভোল্টের আমরা সেল পাইতাম। ওইখান থেকে আমরা কি করব, এখানে ওইগুলোকে অনেকগুলা করে মডিউল করা হয় বা অ্যারে করা হয়, করে আমরা কি ইলেকট্রিসিটি ভ্যালুটা বাড়াইতে পারি। তো এইভাবেও আমরা এখানে স্ট্যাক আকারে আমাদের ইলেকট্রিসিটি ইনক্রিজ করা যায়। তো আরেকটা জিনিস হলো যে এই যে এই ফুয়েল সেলের কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে, এখানে আসলে টেম্পারেচারের কিন্তু কোনো ডিফারেন্স ঘটে না। টেম্পারেচারটা আইসোথার্মাল রিঅ্যাকশন ঘটে এখানে। আইসোথার্মাল রিঅ্যাকশন দ্যাট মিন্স আমার এই টেম্পারেচারের কোনো ডিফারেন্স হবে না, টেম্পারেচারটা সেম থাকবে। তো এটা হলো আমাদের ফুয়েল সেলের অপারেটিং প্রিন্সিপাল। তো নেক্সট ক্লাসে আমরা ফুয়েল সেলের আরো ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা দেখব, যে অনেকগুলা ফুয়েল সেল আছে এগুলো দেখব, এবং একটা ফুয়েল সেল সিস্টেম এবং হাইড্রোজেন রিচ ফুয়েল সেল কিভাবে কাজ করে এগুলো আমরা দেখব নেক্সট ক্লাসে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমি এই ফাইলগুলা আপলোড করে দিব তোমাদেরকে, আর আমি আরো কিছু অ্যাসাইনমেন্ট দিব এই সপ্তাহে, না হলেও পরবর্তী সপ্তাহের মধ্যে দিয়ে দিব আমি কিছু অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তোমরা ওই যে স্টেপার মোটরটা কিন্তু অনেকেই সাবমিট করো নাই, তো যারা যারা সাবমিট করো নাই সাবমিট করে দিবা। ঠিক আছে। ওকে স্যার।